মাথায় তোলপাড় হয়। আমি আমার অনুভূতি বোঝাতে পারছি না। এইটুকু বলি, এর আগে আর কোনো মেয়ের প্রতি এমন আকর্ষণ অনুভব করিনি। দ্যাটস ইট। সায়ন কয়েক সেকেন্ড চুপ করে থাকে, বিভোরকে পরখ করে দেখে, হালকা হেসে বলল, তুই খুব চাপা স্বভাবের, ওপর দিয়ে বোঝার উপায় নেই ভেতরে কি চলে। মেবি। বিভোর ঘুরে দাঁড়ায়, সাথে সাথে আটকে ওঠে। ধারা আর দিশারি পেছনে কখন এসে দাঁড়িয়েছে টেরও পায়নিও। কল্পনায় এত মগ্ন ছিল, জিভ ভারী হয়ে আসে। ধারার চোখ দেখেই বোঝা যাচ্ছে সে সব শুনেছে। বিভোর আমতা আমতা করে কিছু বলতে চেয়েছিল, তার আগে ধারা জায়গা ত্যাগ করে। বিভোর পেছনে যেতে চাইলে দিশারি আটকায়। তারপর সায়নকে উদ্দেশ্য করে বলল, তোর কাছে একটা পায়েল লাগিয়ে আছে? ধারা বলল, ওইটা ওর পায়েল ফেরত দে। সায়ন বুক পকেট থেকে বের করে দেয়। দিশারি পায়েলটা বিভোরের হাতে দিয়ে বলল, ওরে দিয়ে দিস। বিভোর পায়েলটা শক্ত করে মুঠোয় ধরে। ধারার কাছে আসে, পিছন থেকে ডাকে। ধারা। ধারা তাকাতে পারছে না লজ্জায়। বিভোরের মনের এতটা স্থান জুড়ে সে নিজের কানে শুনেছে। খুশিতে লজ্জায় আত্মহারা হয়ে পড়েছে। পায়ের তলার মাটি শিরশির করছে, সাথে সারা শরীরে ঝিরিঝিরি কাঁপন। বিভোর আবার বলল, তোমার পায়েল। ধারা নিজেকে সামলিয়ে ঘুরিয়ে তাকায়। বিভোরের চোখে চোখ পড়তেই বুক কেঁপে উঠল। অন্যবার এই চাহনিতে ভালোবাসা দেখলো, এখন প্রচন্ড আবেগ আর মাদকতা দেখছে যেন। ধারা ঢোক গিলে হাত বাড়ায় পায়েল নিতে। বিভোর ইতস্তত হয়ে বলল, আমি পরিয়ে দিই। ধারা এইটাই চেয়েছিল, কিন্তু এই মুহূর্তে যেন পায়ে স্তব্ধ হয়ে গেল, বা মাটি কামড়ে ধরে রেখেছে। বিভোর হাঁটু গেড়ে বসে। ধারার নিজের পাকে বড্ড ভারী মনে হচ্ছে, কিছুতেই মাটি থেকে তুলে বিভোরের হাঁটুর উপর রাখতে পারছে না। বিভোর দেখে ধারার পা কাঁপছে। মৃদু হেসে ডান হাতে ধারার বাম পা ধরে নিজের হাঁটুতে রাখে। ধারা মিনমিনে গলায় কোনো মতে বলল, থাক। বিভোর শুনল না, যত্ন করে পায়েল পরিয়ে দেয়। পরানো শেষ হতে ধারা পা সরিয়ে নেয়। 1 সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর পরই দিশারির দিকে দৌড়াতে থাকে। দৌড়ানোর মাঝে একবার উড়োচুল সরিয়ে পিছনে ফিরে তাকায়। বিভোর তাকিয়েছিল। মিরিক থেকে ফেরা হয় সন্ধ্যায়। ডিনার শেষে যে যার মতো ক্লান্ত শরীর নিয়ে ঘুমে ডুবে। পরদিন ইসলামিয়া রেস্টুরেন্টে নাস্তা করার সময় সায়ন বলল, তো ফেরা যাক, শুক্রবার তো এসেই গেল, আর হোটেলও তো ছেড়ে দিতেই হবে আজ। বিভোর খেতে খেতে বলল, সিকিম দেখা বাকি। আজ জার্নি করে সিকিম যাব, কাল সিকিম ঘুরে রবিবার সকালে দেশে ফিরবো। সায়ন খাওয়া রেখে বলল, তোর অফিস? একটু সমস্যা হবে, ব্যাপার না। উদ্দেশ্য প্রাকৃতিক সৌন্দর্যের আরেক লীলা সিকিম। তাই বাক্স প্যাটরা নিয়ে সকাল 9টায় হোটেল ছেড়ে দেয়। চকবাজার জিপ স্ট্যান্ডে আসে। সেখান থেকে দার্জিলিং টু গ্যাংটকে শেয়ার জিপের টিকিট কাটে। ভাড়া জনপ্রতি 250 রুপি। গ্যাংটক হলো সিকিমের রাজধানী। সিকিম ভারতের একমাত্র অর্গানিক রাজ্য। এখানে কৃষি জমিতে অজৈব কোনো সার ব্যবহার করা যায় না, আর এই নির্দেশ অমান্যে জেল জরিমানা বিধান রয়েছে। দুপুর ঠিক 12টায় যাত্রা শুরু হলো। দুপুর 3:30টায় রাংপোতে জিপ থামিয়ে পাসপোর্ট, ভিসার ফটোকপি আর 1 কপি ছবি দিয়ে ফরেন রেজিস্ট্রেশন অফিস থেকে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট আর এপি নেয়। ভারতীয় নাগরিক ছাড়া সবাইকে সিকিমে প্রবেশের সময় এই পারমিট নিতে হয়। বিকেল 5টায় গ্যাংটকের জিপ স্ট্যান্ডে পৌঁছায়। জিপ স্ট্যান্ড থেকে রিজার্ভ ট্যাক্সিতে 100 রুপিতে গ্যাংটক মার্কেটে আসে। বিভোর বলল, এটা সিকিমের ট্যুরিস্ট হাব। ওরা ওখানে একটা হোটেল রুম নেয়, নাম হোটেল মেরিগোল্ড। ভাড়া দিন প্রতি 1500 রুপি। পাশে সিকিম পুলিশ হেডকোয়ার্টার্স। হোটেল থেকে মিনিট 5-এর পথ হলো লালবাজার। বিভোর ট্যুরিস্ট কোম্পানির লোকদের বলল, আগামীকাল সকালে আমরা পূর্ব সিকিমের সাঙ্গু লেকে যাব। একজন বলল। ওরা কথা মতো সব দেয়। তখন তারা বলল, ওরা সেই অনুযায়ী হোটেলে গিয়ে লম্বা একটা ঘুম দেয়। পরদিন সকাল 7টায় নাস্তা করে ট্যুরিস্ট কোম্পানিতে আসে। সাঙ্গু লেকের ভ্রমণ খরচ ধরা হয়েছে 3500 রুপি, সেটাও পেমেন্ট করা হয়। কিছুক্ষণ পর টয়োটার একটা 10 সিটের লাক্সারি মাইক্রোবাস এলো। ওরা উঠে বসে। ড্রাইভার একজন নেপালি। দার্জিলিং শহরের উচ্চতা প্রায় 7000 ফুট হলেও গ্যাংটকের যে পাহাড়গুলো বেয়ে এখন ওরা উঠছে সেগুলোর উচ্চতা প্রায় 10,000 ফুট। আর তাদের গন্তব্য সাঙ্গু লেকের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 12,313 ফুট উঁচুতে। যথারীতি পাহাড়ের খোলা পাশটাতে এখানেও কোনো রেলিং নেই। এমন পরিস্থিতিতে ভয় না পাওয়াটাই অস্বাভাবিক। দিশারি সায়নের শার্ট খামচে ধরে চোখ বুজে রেখেছে। ধারা ব্যাপারটা উপভোগ করছে। নিচের দিকে তাকালে গ্যাংটক শহরের 5-6 তলা বাড়িগুলোকে চিনির দানার মতো ছোট দেখা যায়। আর ঘন সাদা মেঘগুলো বর্তমান উচ্চতা থেকে কম করে হলেও 200 ফিট নিচে মনে হচ্ছে। ধারার সর্পিলাকার পথ ধরে যে পাহাড়গুলো বেয়ে কিছুক্ষণের মধ্যে ওঠা হবে, সেই পাহাড়গুলোতে ধারা দেখতে পায় ঘন কুয়াশা। সেখানে অনেক ঠান্ডা বুঝাই যাচ্ছে, তবুও জিজ্ঞাসা করলো ধারা। সিকিম কি খুব ঠান্ডা? বিভোর বলল, হুম।
জিপ আরও প্রায় মিনিট 10 পর কয়েকটা দোকানের সামনে থামলো। ওরা দোকানে ঢুকে ডিম দিয়ে ম্যাগি নুডলস খেলো, সঙ্গে কফি। এই দোকানগুলোতে সাঙ্গুলেকে যাওয়ার জন্য প্রয়োজনীয় গরম কাপড় ভাড়া দিয়ে থাকে। একটা হুডি জ্যাকেট, এক জোড়া গামবুট আর হ্যান্ড গ্লাভস ভাড়া পড়লো 250 রুপি। এগুলো পরিধান করে আবার জিপে চেপে যাত্রা শুরু হয়। বেশিক্ষণ লাগেনি, 15 মিনিট পরই ওরা পৌঁছালো সাঙ্গুলেকে। অসম্ভব সুন্দর একটা জায়গা। লেকের পানি প্রায় 80 ভাগই বরফ হয়ে আছে আর লেকটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে বরফের পাহাড়। এই লেকটা ভারত চীন সীমানায় পড়েছে। ধারা দুগালে হাত রেখে বলে, ওয়াও, কত বরফ! বিভোর হেসে বলল, তুমি মুগ্ধতা প্রকাশ করতে পছন্দ করো। আপনার মতো চেপে রাখি না। বিভোর হালকা হেসে আর চোখে তাকায়। ধারা হেসে অন্যদিকে হাঁটে, চারিপাশ দেখতে দেখতে। হুডি জ্যাকেটে ধারাকে মোটা পুতুল মনে হচ্ছে। ধারা পাহাড়গুলোর উপর রোপওয়ে দেখতে পায়, পাহাড়গুলোর উপর দিয়ে চলাচল করছে। যেহেতু দার্জিলিং এর রোপওয়েতে ওঠা হয়েছে তাই আর ইচ্ছে হলো না উঠতে। দিশারি বরফ হাতে নিয়ে সায়নের দিকে ছুঁড়ে মারছে। সায়ন অনেক মানা করছে, তবুও দিশারি তাই করছে। বরফের পুরো মুখ ঠান্ডা হয়ে গেছে সায়নের। সায়ন দৌড়ে এসে দিশারিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এমনি ধরছিস কেন? ছাড়। আগে বল, আর ছোড়ে ছোড়ে করবি না। আচ্ছা ছাড়। সায়ন ছেড়ে দেয়। সাথে সাথে দিশারি বড় বরফের টুকরা সায়নের মুখে ছুড়ে দিয়ে দৌড়ায়। সায়ন পেছনে ধাওয়া করে। দিশারি দৌড়ে এসে বিভোরের পিছনে লুকায়। বিভোর চেঁচাতে থাকে। এই ছবি না, একদম ছবি না, সর সর, ছাড়। দিশারি কিছুতেই ছাড়ছে না। সায়ন আর দিশারি বিভোরকে ঘিরে দৌড়াতে থাকে। ধারা দূর থেকে দেখে হাসছে। দিশারি বিভোরকে ছেড়ে অন্যদিকে দৌড়ায়। সায়ন খপ করে ধরে ফেলে। দিশারি চোখ খিচে বলে, মারবি না, চুমু দিবি না, প্লিজ প্লিজ। সায়ন হেসে ফেলে দিশারিকে ছেড়ে দেয়। দিশারি চোখ খুলে বলল, গুড বয়। সায়ন সেসব পাত্তা না দিয়ে বলল, আম্মা বিয়ের চাপ দিয়েছে। কিসের মাঝে কি কথা? তো বিয়া করে ফেল। তুই রাজি হ, আমি রাজি হমো কেন? কারণ বিয়ে তোকে করব। দিশারি এবার চমকায়। সায়নের মতো ছেলে বিয়ের প্রস্তাব দিবে ভাবেনি। এমনকি দিশারি এখনো ভাবছে সায়ন নিজের ভুলের জন্য বলছে সে দিশারিকে ভালোবাসে, আদৌ বাসে না। কিন্তু বিয়ের প্রস্তাবটা অন্য মোড় নিচ্ছে। দিশারি গাঢ় স্বরে বলল, তুই গাঁজা খাইছস? গাঁজা কেন খামো? তোর বয়স তো কম হয় নাই। বিয়ে করবি না? আমারও বিয়ে করা উচিত। যে তুই আর আমি বিয়ে করবো। এমন ভাবে কইতেছস যেন আমি তোর সম্পদ। বিয়ে করবি? পরের মাসে করবো। শীতকাল আছে, ডিসেম্বর মাস, মজা হবে। দিশারি চোখ মুখ কুচকে ফেলে। ফাও কথা না কইলে তোর ভাল লাগে না? না, কও বিয়ে করবি? দিশারি সায়নের চোখের দিকে তাকায়। দিশারিও পরিবার থেকে চাপ পায় ইদানিং বিয়ের জন্য। আর সায়নের প্রতি একটা টান তার আছে, সেটা বন্ধুত্বের না অন্য কিছু। তবে কি ভালোবাসা? কে জানে। দিশারি চলে যেতে চাইলে সায়ন আটকায়। দিশারি রেগে বলে, ঘুরতে এসে কি শুরু করছ? আগে ক বিয়ে করবি আমারে? জানি না। হ্যাঁ বলে একটা বল। দিশারি না করতে গিয়েও পারছে না, আটকে যাচ্ছে গলায়। হ্যাঁ বলতেও পারছে না। আমতা আমতা করে বলল, সায়ন প্লিজ জ্বালাস না। বিয়ে করবি? ওই দেখ কত সুন্দর মেয়েটা, যা পটা। সায়ন ওদিকে না তাকিয়ে বলল, তুই বল বিয়ে করবি? সায়ন চেতাইস না আমারে। বিয়ে করবি? যাবি? বিয়ে করবে? করুম হইছে। সায়ন হাসলো। দিশারি হতবিহ্বল হয়ে যায়। মনের কথাটা মুখে চলেই আসলো। সায়ন হাত বাড়িয়ে বলল, একবার প্রেমিক হয়ে জড়িয়ে ধরবি, পরের বার বউ হয়ে ধরিস। দিশারি এদিক ওদিক তাকায়। চেনা মুখের সামনেও কেমন অপ্রস্তুত হয়ে পড়েছে সে। ইতস্তত করে পা বাড়ায়। সায়ন তাড়া দেয়। বিলে হয়ে গেছিস কেন? দৌড়ে আয়। দিশারি ঝাঁপিয়ে জড়িয়ে ধরে। সায়ন শক্ত করে ধরে চোখ বুজে। বুকে কত শান্তি লাগছে। মেয়েটা এত কাছে ছিল আর সে এত মেয়ের সাথে সম্পর্ক করেছে। কারো কাছে মনে শান্তি পেত না। যার কাছে শান্তি ছিল তাকে চিনতে দেরি হয়ে গেল। দিশারির হৃৎপিণ্ড কাঁপছে। জড়িয়ে ধরার পূর্বে তার মন বলেনি সে অসভ্যিত ছেলেটাকে ভালোবাসে। জড়িয়ে ধরার সাথে সাথে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু যেন দৌড়ালো। এই উষ্ণতা বড্ড আপন। দিশারি ঘোর লাগা গলায় বলল, অসভ্য অপছন্দের মানুষটার বুকটা এত প্রশান্তি কেন? সায়ন হেসে আরো জোরে চেপে ধরে বলল, ভালোবাসিস বলিসনি কেন? বলেছিলাম তো কলেজে, তখন তো তোর আমাকে পছন্দ হয়নি। কলেজে তো তোর কতজনকে ভালো লাগে। প্রপোজ তো তোকে করেছিলাম। আচ্ছা সরি। দিশারি মুখ তুলে বলল, বিয়ের পর তুই বলা হবে। হুম, তুমি? দিশারি হেসে আবারও জড়িয়ে ধরে। দূর থেকে বিভোর ধারা দেখছে। ছড়িয়ে ছিটিয়ে অনেক পর্যটক আছে, কিন্তু কেউ তাকাচ্ছে না। এসব তাদের কাছে স্বাভাবিক। ধারা বলল, প্রেমটা হয়েই গেল ওদের। ধারা বিভোরের দিকে তাকায়। বিভোর দূরে তাকিয়ে আছে, তবে বুঝতে পারছে ধারা তাকিয়ে আছে তার দিকে। ধারা দীর্ঘশ্বাস ছাড়লো। মানুষটা কবে প্রপোজ করবে
আর সে বুকে ঝাঁপিয়ে পড়বে, শক্ত করে একজন আরেকজনকে আলিঙ্গন করে দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ। মিনিট পাঁচেকের মধ্যেই তুষারপাত শুরু হলো। তার মানে এখানে কিছুক্ষণ পরপরই স্নোফল হয়। ধারা চোখ মেলে দেখতে থাকে। সে কি দৃশ্য! বাস্তবে না দেখলে বিশ্বাস করা কঠিন। যেদিকে চোখ যায় শুধুই বরফ আর বরফ। এই বরফ দিয়ে কেউ পেঙ্গুইন বানাচ্ছে ঢালু জায়গা থেকে নিচের দিকে পিছল খাচ্ছে, আবার কেউ বা তার প্রিয়জনকে বরফ দিয়ে ঢিল ছুটছে। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এখানে যে কেউ সামান্য অর্থের বিনিময়ে ইয়াকের পিঠে উঠে ঘুরতে পারে। ধীরে ধীরে ওরা লেকের কাছে আসে। লেকটার সর্বোচ্চ গভীরতা 49 ফিট বা 15 মিটার আর আয়তন 60.5 একর। লেকের পানির বেশিরভাগ অংশ বরফ হয়ে যাওয়ায় লেকের ভেতরে অনেকটা হেঁটে যাওয়া যায়। ওরা হেঁটে অনেক দূর চলে আসে। ধারার শ্বাস নিতে সমস্যা শুরু হয়। ঘণ্টাখানেক ঘোরাফেরার পর তুষারপাত সহ্যের বাইরে চলে গেল। প্রচণ্ড ঠান্ডায় ধারার শরীর স্বাভাবিক কর্মক্ষমতা হারাতে শুরু করলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দিশারি সায়ন আগেই গাড়িতে চলে গেছে। যার ধারা জেদ করে এতটা এসেছে, আবার বিভোরকে বলছেও না তার কষ্ট হচ্ছে। একসময় শরীর নিস্তেজ হয়ে পড়ে। ধারা পড়ে যেতে নিলে বিভোর ধরে। ধারা কি হয়েছে তোমার? ধারার চোখ পিটপিট করে খোলা, মুখ ঠোঁট একদম ঠান্ডা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। বিভোর দ্রুত কোলে তুলে নেয়। ধারার শরীর অসাড় হয়ে আসে। জ্ঞান হারায়নি, তবে দ্রুত হারাবে। জ্ঞান হারালে অনেক সমস্যায় পড়তে হবে। ঠোঁট কাঁপতে কাঁপতে নিস্তেজের পথে। উষ্ণতা দরকার। বিভোর কিছু না ভেবে ধারার ঠোঁটে ঠোঁট বসায়। নিজের গরম নিঃশ্বাস দ্রুত ছড়াতে থাকে ধারার ঠোঁটের আশেপাশে। সেই অবস্থায় দৌড়াতে থাকে গাড়ির দিকে। ধারার মস্তিষ্ক টের পায় বিপরীত লিঙ্গের অধর নিস্তেজ শরীরের ভেতরে অস্তিত্ব কেঁপে ওঠে। সে এক হাতে বিভোরের জ্যাকেট ধরতে চেয়েছিল, কিন্তু পারল না। পর্যটকরা মুগ্ধ হয়ে দেখছে। প্রায় সবাই ভিনদেশী। 3-4 জন হাতে তালিও দিচ্ছে। কিছু সংখ্যক ভিডিও করছে। যারা ভিডিও করছে এরা নিশ্চিত বাঙালি। গাড়িতে ফিরে বিভোর নিজের জ্যাকেট খুলে ধারাকে পরিয়ে দেয়। হুডি জ্যাকেটের উপর আরেক হুডি জ্যাকেট, তার উপর ধারার পাশে বসে ধারার মুখ বুকের সাথে চেপে ধরে। বিভোরের শার্টের 3টা বোতাম খোলা ছিল বিধায় পশমের সুরসুরি লাগে ধারার মুখে। তবে উষ্ণতায় মুখসহ সর্বাঙ্গে ঠান্ডা কেটে যাচ্ছে। বিভোর ড্রাইভারকে বলল, হোটেলে চলুন, এখানে আর নয়। আসার সময় যে গতিতে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল এখন তার সম্ভব হচ্ছে না, কারণ রাস্তায় বরফের স্তর জমে পিচ্ছিল হয়ে গিয়েছে। মিনিট 20 মধ্যে ধারা স্বাভাবিক হয়, তবে নড়ল না। বিভোর বুক থেকে সরিয়ে দিতে পারে। পুরোটা জার্নি সে বিভোরের নগ্ন বুকে থাকতে চায়। পরম আবেশে চোখ বুজে ভাবে। কি হয়ে গেল? হোটেল ফেরার কয়েক মিনিট পূর্বে ধারা চোখ খুলে। এতক্ষণ ঘুম ছাড়া চোখ বুজে থাকাও কষ্ট। শরীর ঝিমিয়ে এসেছে। ঠান্ডায় ধারার শরীর দুর্বল। বিভোর পাজাকোলা করে রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। বের হবার আগে বলে, বের হবে না রুম থেকে, আমি তোমার খাবার নিয়ে রুমে আসবো। ধারা না করেনি। বিভোর বারবার রুমে আসুক আর সে প্রাণ ভরে মন ভরে বিভোরের উপস্থিতি উপভোগ করুক। বিভোর রুমে এসে দেখে সায়ন বিছানায় শুয়ে পড়েছে জুতা সহ। কিটকিট করে বলে, তুই তো একা ঘুমাবি না রাতে, আমারও ঘুমাতে হবে। বিছানায় জুতা নিয়ে উঠলি কেন? দেখ চাদরে ময়লা লেগেছে। সায়ন উঠে দাঁড়ায়। ঘুমু ঘুমু চোখে বলে, সরি দোস্ত। এরপর জুতা খুলে আবারও শুয়ে পড়ে। বিভোর শার্ট চেঞ্জ করে বলল, খাবি না? সন্ধ্যার পর, এখন ঠান্ডা, বের হবো না। বিভোর আর কিছু বলল না। হাতে টাকা কম থাকায় দুজন এক রুম নিয়েছে এখানে। গতকাল পুরো রাত বিভোর ঘুমাতে পারল না সায়নের জ্বালায়। সায়ন মেয়েদের মতো গুটিসুটি মেরে বুকে এসে শুয়ে পড়ে। অদ্ভুত। সন্ধ্যা 7টা। প্রচণ্ড শীতের কারণে ডিনারের জন্য লালবাজারে যেতে মন চাইছিল না। তাই ওরা হোটেলের পাশে একটা ডমিনোস পিৎজার দোকানে যায়। বিভোর ধারার খাবারটা রুমে নিয়ে আসে। সায়ন দিশারি রুমে ফিরে কম্বলের নিচে ঘুম। তখন বিভোর ধারা গল্পে মশগুল। ধারা কম্বল গায়ে দিয়ে আধা শোয়া হয়ে বসে আছে। বিভোর বিছানার কোণে দুপা ভাঁজ করে বসেছে। ধারা বলল, আপনাকে বিপদে ফেললাম ঘুরতে এসে, বারবার বিভিন্ন প্রবলেমে পড়ছেন। বিভোর হেসে বলল, আমি একা তুমি বলবো? তুমি বলবে না? ধারা পিৎজায় কামড় বসিয়ে বলল, চেষ্টা করব। কালকে তো ফিরে যাচ্ছি, তো কই যাবে? রাজশাহী নাকি দিশারির বাসায়? আপুর বাসায়। কিছুক্ষণ পিনপতন নীরবতা। বিভোর কথা খুঁজে পাচ্ছে না। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। এখানেও যখন তখন বৃষ্টি হয়। একটা জানালা খোলা। বিভোর লাগিয়ে দিতে চেয়েছিল, ধারা মানা করে। বিভোর কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, আসি। এখনই চলে যাবেন? থুকু, যাবা? বসো না, অনেকক্ষণ ঘুমিয়েছি তো, এখন ঘুম আসছে না, কিছুক্ষণ গল্প করি। আমি গল্প করতে পারি না। আচ্ছা, আমি যা প্রশ্ন করি জাস্ট এক উত্তর দিন। আবার আপনি বলছো? ধারা মৃদুস্বরে বলল, চেষ্টা করছি, অভ্যেস চেঞ্জ হতে সময় লাগে তো। বিভোর জবাবে হাসলো। ধারা প্রশ্ন করলো, তোমার প্রিয় খাবার কি? সব, যখন যা সামনে পাই তাই প্রিয় মনে হয়। ইন্টারেস্টিং। আচ্ছা, প্রিয় গান? নতুন সব গানই প্রথম দুদিন প্রিয় মনে হয়। ধারা হাসে। আবারও প্রশ্ন করে, প্রিয় খেলা? ফুটবল ভালো লাগে, তবে প্রিয় না। আচ্ছা, প্রিয় মানুষ? কাছের সব মানুষই প্রিয়। দারুণ। প্রিয় শখ?
পাহাড় চড়া। ধারা যদিও জানে বিভোরের প্রিয় রং কি, তবুও জিজ্ঞাসা করলো। প্রিয় রং? বিভোর নখ কামড়ে মুচকি হাসে, এরপর বলল, তুমি তো রীতিমতো ইন্টারভিউ নেওয়া শুরু করেছো। গল্প করছি। আচ্ছা বলছি, প্রিয় রং আকাশী, তবে কালো ভালো লাগে। প্রিয় অভ্যাস? বিভোর কিছুক্ষণ ভেবে বলল, সরি, এটা বলতে পারছি না। আচ্ছা, রং, খেলা, খাবার, প্রিয় মানুষ, শখ, অভ্যেস সব মিলিয়ে কি সবচেয়ে ভালো লাগে? মানে পৃথিবীর কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ? বৃষ্টি দেখা। বৃষ্টিতে ভেজা আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্ত। সব ভালো লাগার ঊর্ধ্বে বৃষ্টি। আম্মা বলে আমি নাকি একদম বাচ্চা থেকেই বৃষ্টি পছন্দ করি। বৃষ্টি হলে ঘরে থাকতেই পারতাম না, এখন অবশ্য পারি, কিন্তু বৃষ্টির চেয়ে সুন্দর দৃশ্য দুনিয়াতে দুটো নেই, অন্তত আমার কাছে। বৃষ্টি মানে সুখ, বৃষ্টি মানে প্রেম, বৃষ্টি পৃথিবীকে নতুন প্রাণ দেয়। ধারা হা হয়ে তাকিয়ে থাকে বিভোরের দিকে। বৃষ্টি সে একদমই পছন্দ করে না, অন্য মেয়েদের বৃষ্টি ভালো লাগে শুনেছে, তবে একদিন ছেলের এত ভালো লাগতে পারে ভাবেনি। যতক্ষণ বিভোর বৃষ্টি নিয়ে কথা বলেছে কণ্ঠে যেন কি ছিল। ধারা বলল, এত প্রিয় বৃষ্টি? বিভোর তাকায়, হালকা আলোয় বিভোরের দৃষ্টি অচেনা মনে হলো, তবে আকর্ষণীয়। বিভোর বলল, আচ্ছা তুমি ঘুমাও, আমি আসি। বিভোর বিছানা থেকে নেমে জুতা পরে। ধারার ইচ্ছে হচ্ছে ঝাঁপিয়ে ধরে আটকে রাখতে, কিন্তু পারছে না। বিভোর কেন সরাসরি প্রকাশ করছে না সে ধারাকে ভালোবাসে, ধারা নিজেও বলতে পারছে না। সে অনেক ভালোবেসে ফেলেছে বিভোরকে। বিভোর বের হবার আগে তাকায়, দেখে ধারার চোখ দুটিতে জল চিকচিক করছে। বিভোর উৎকণ্ঠিত হয়ে বলল, ধারা, কাঁদছো? ধারা দ্রুত চোখের জল মুছে আমতা আমতা করে বলে, না, মাথাটা একটু ব্যথা, তাই জল পড়ছে। বিভোর এগিয়ে আসে, ধারার পাশ ঘেঁষে বসে। ধারা হকচকিয়ে যায়। বিভোর ধারার হাতটা ধরে। ধারা ঠাউর করতে পারছে না বিভোরের ভেতর কি চলছে। বিভোর আলতো করে ধারার হাতে চুমু দেয়। ধারার চোখ থেকে টপ করে এক ফোঁটা জল পড়ে। বিভোর ধীর কণ্ঠে বলল, আমি দ্রুত চেষ্টা করব সব ঠিক করার। বিভোর বেরিয়ে যায়। ধারা কথাটার মানে বোঝার চেষ্টা করছে। কিসের দ্রুত চেষ্টা? বিভোর কোন অদৃশ্য দেয়ালের তাড়নায় নিজের অনুভূতি লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে কে জানে। তবে বিভোর ভালোবাসে তাকে, সেই বিষয়ে সন্দেহ নেই। পরদিন বিকালে নিজ দেশের রাজধানীতে পা রাখে ওরা। পথে ধারা অনেকবার লুকিয়ে কেঁদেছে। কতদিন বিভোরকে ছাড়া থাকতে হবে কে জানে। বিভোর ধারার বিষণ্ণতা খেয়াল করেছে। তার নিজের মনটাও তেতো হয়ে আছে নিজের বড় ভাই বাদলের কাছে। যা শুনে এতে সে এইটুকু বুঝেছে, দুই ফ্যামিলি সহজে এক হবে না। দিশারির বাসার সামনে এসে সিএনজি থামে। ধারার পা দুটি স্তব্ধ হয়ে আসে। এখানেই তাহলে গন্তব্য শেষ। তার গলায় দলা পেকে ঘুরতে থাকে কান্না। ছলছল চোখে বিভোরের দিকে তাকায়। বিভোর তাকাচ্ছে না। দিশারি সায়নকে একবার জড়িয়ে ধরে, তারপর বলল, বাসায় ঢুকে কল করবি। তুমি বলো। আচ্ছা তুমি, আর তোর ফেসবুক পাসওয়ার্ড, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড মেসেজ পাঠাবি। সায়নের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায়। দিশারি চোখ পাকিয়ে বলে, কথা না শুনলে তোর কাঁচা চিবামু সায়ন নে। ছি, হবু বরকে কে এভাবে বলে? তাহলে পাসওয়ার্ডটা পাঠিয়ে দিও বাবুটা, আমি আর এভাবে কথা বলবো না। সায়ন সরু চোখে দিশারিকে দেখে, তারপর মুচকি এসে কপালে চুমু দিয়ে বলে, আগের অনেক মেয়ের সাথে চ্যাট আছে, এসব দেখে মন খারাপ করবি না, আর কথা বলবো না, প্রমিস। দিশারি মাথা নাড়ায়। সায়ন সিএনজিতে বসে। দিশারি ধারার হাত ধরে নামায়। ধারা আরেকবার তাকায় বিভোরের দিকে। বিভোর অন্যদিকে ফিরে বসে আছে। ধারা দ্রুত গেটের ভিতর ঢুকে পড়ে। সিএনজি গুলশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ধারার পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কি হলো তার? এত এলোমেলো লাগছে কেন নিজেকে? কি করবে বুঝে উঠছে না। রাগে গেট স্কুলে ফেলে। দিশারি ধমকায়, কিরে জুতা খুলছস কেন? ধারা তাকায়। দিশারি আটকে ওঠে। ধারার চোখে জলে টইটুম্বর এবং লাল। ধারা কিছু না বলে উল্টো দৌড়াতে থাকে। দিশারি কের সাথে নিয়ে পেছনে ডাকে, ধারা কই যাস? কি হয়েছে তোর? ধারা গেট থেকে বের হয়ে ভাবে সিএনজিটা কোন দিকে গেল। এদিক ওদিক তাকাতে থাকে। ডান পাশের রাস্তায় শেষ মাথায় লেদারে জ্যাকেট পরা বিভোরকে দেখতে পায়। বিভোর দ্রুত পা ফেলে এদিকেই আসছে। ধারা বিভোরের দিকে দৌড়াতে থাকে। বিভোর ধারাকে দেখে আরো দ্রুত হাঁটছে। দিশারি বিভোরের চেয়ে কিছুটা দূরত্বে সায়নকে দেখতে পায়। সায়ন বিভোরকে ডাকছে। বিভোরকেও এলোমেলো বিধ্বস্ত লাগছে। হলোটা কি এদের? দুজন দ্রুতগামী বিধ্বস্ত মানুষ দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরে। ধারা আওয়াজ করে কেঁদে ওঠে। বিভোর জড়ানো গলায় বলে, ভালোবাসি তোমায়, আমার শূন্য ভরা খরা হৃদয়ে বৃষ্টি হয়ে নামো ধারা। বিভোরের এমন হৃদয় স্পর্শকর প্রপোজ ধারা রোমাঞ্চিত হয়ে আরো শক্ত করে খামচে ধরে বিভোরকে উত্তর দেয়, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমার ছাড়া থাকা সম্ভব না, প্লিজ সাথে নিয়ে চলো। বিভোর ধারাকে বাঁধন থেকে আলগা করে দেয়। ধারার চোখের দিকে তাকায়। ধারাও তাকায়। বিভোর দুহাতে ধারার দু চোখে জল মুছে দেয়। তারপর কপালে চুমু দিয়ে বলল, চলো। দিশারি সায়ন হতভম্ব। সায়ন দিশারিকে বলেছে বিভোর মরে গিয়ে সিএনজি ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। তারপর এদিকে দৌড়াতে থাকে। বিভোর নিজের ফ্ল্যাটে নিয়ে আসে ধারাকে। দরজা খুলে বিভোর নত হয়ে কুর্নিশ করে বিনয়ের সাথে ধারাকে বলল,
স্বাগতম রানী সাহেবা। ধারা লাজুক হেসে ভেতরে ঢুকে বিভোর দরজা লাগিয়ে সোফার উপর ব্যাগ রাখে। ধারা চারিপাশ দেখতে থাকে। ড্রয়িং ডাইনিং রুম, একসাথে 2টা বেডরুম, কিচেনে অনেক বড় তবে অগোছালো। বিভোর ধারার পিছনে এসে দাঁড়ায়। ধারা ঘুরে দাঁড়াতে গিয়ে চমকে ওঠে। বিভোর হেসে বলল, বিবাহিত ব্যাচেলরের বাসায় কেমন লাগলো? ধারা মৃদু হেসে বলল। কিচেন ছাড়া সবকিছু বেশ গোছানো আর ফ্ল্যাটটাও দারুণ। বিভোর বলল, ধন্যবাদ। বাসায় তো কিছু নেই, খাবার নিয়ে আসি আর বাজার করে আসি দুপুর আর রাতের জন্য। তুমি ফ্রেশ হও। ধারা অপরাধীর মতো করে বলল। আমি রাতে জানি না, তবে ডিম ভাজতে পারবো। বিভোর বেরিয়ে যেতে যেতে বলল, সমস্যা নেই, আমি রাতে জানি। দরজা অফ করে দাও। অফ না করলেও সমস্যা নেই, কেউ আসবে না, কড়া সিকিউরিটি আছে। ধারা দরজা অফ করে দেয়। আবার ঘুরে ঘুরে ফ্ল্যাটের আনাচে কানাচে দেখতে থাকে। কেমন অদ্ভুত শিহরণ হচ্ছে। প্রত্যেকটা আসবাবপত্রে আলতো করে ছুঁয়ে দিচ্ছে সে। বিভোরের বেডরুমে এসে ঘোর নিয়ে বিড়বিড় করে। আমার সংসার। ধারার ঠোঁটে ফুটে আছে এক টুকরো সার্থকতার হাসি। তারপর সোফায় এসে বসলো। ভাবছে সত্যি সে চলে এসেছে বিভোরের কাছে। এই তো গতকাল এমন সময় কতটা দূরত্ব ছিল দুজনার, আর আজ দুজন কত কাছাকাছি। ভালোবাসাও প্রকাশ হয়ে গেল। ধারা জুটি খুলে চুল ছেড়ে দেয়, জ্যাকেট খুলে পাশে রাখে। গোসল সারতে ওয়াশরুমে যাবে, তখনই কলিং বেল বেজে ওঠে। ধারা দ্রুত হেঁটে এসে দরজা খুলে বিভোর হাতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ধারা হেসে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।